নমস্কার এবং সুস্বাগতম। আজ লীলা মজুমদারের বরাহের দাঁতের মালা। লীলা মজুমদার, ফলে আমাদের শুরুতেই একটা প্রত্যাশা তো তৈরি হয়ে যায়, কিন্তু এই গল্পটা যেন একটু অন্য রকম। মালা, ফলে বুঝতেই পারছেন নারী তো আছেই। আর চলুন শুনে ফেলা যাক। শুরু করছি বরাহের দাঁতের মালা। কাদম্বিনী মাসিমার শ্বশুর বাড়ির পেছন দিকে কুয়ো খোঁড়া হচ্ছিল। পাথুরে মাটি খুঁড়ে খুঁড়ে মজুররা হয়রান হয়ে গিয়েছিল। হঠাৎ গর্তের এক পাশ দিয়ে অনেকখানি মাটি একসঙ্গে ধসে গেল আর মস্ত একটা গুহা প্রকাশ পেল। বাড়ি শুদ্ধ সবাই তখন গুহা দেখতে ছুটল। কাদম্বিনী মাসিমা চাল কুমড়োর বড়ি দিচ্ছিলেন, তখন আর তাঁর যাওয়া হলো না। কিন্তু কেন জানি খবরটা শুনে অবধি অকারণে তার বুকটা অস্বাভাবিক রকমের ঢিপ ঢিপ করতে লাগলো। দুপুরে মজুররা যখন সবাই যে যার কাজ বন্ধ করে চলে গিয়েছে, কাদম্বিনী মাসিমা অন্য দিনের মতো পাটি পেতে শুয়ে না পড়ে বাড়ির পেছনে কুয়ো দেখতে চললেন। দেখলেন মাটির ওপর থেকে 20-25 ফুট নিচে অনেকখানি দেয়াল ধসে গিয়েছে, আর সেইখানে নতুন কাটা মাটি দিয়ে ঘেরা গুহার মুখটা হাঁ করে রয়েছে। গুহার মুখের কাছে একটা ছাই রঙের পাথর মাটি থেকে উঁচু হয়ে রয়েছে, দেখতে অনেকটা যেন নেকড়ে বাঘের মতো, যেন গুঁড়ি মেরে রয়েছে একটা নেকড়ে বাঘ। তাই দেখে কাদম্বিনী মাসিমার হৃদয় হঠাৎ আকুল হয়ে উঠল, যেন কত দিনের না দেখা হারানো সুজনকে ফিরে পেয়েছেন। কুয়োর ধারে ধারে সিঁড়ির ধাপ কাটা ছিল, তাই দিয়ে নামা যায় বটে, কিন্তু কাদম্বিনী মাসিমার মতো আধা বয়সী বাঙালি মেয়েকে একটু কষ্ট করতে হয়। কাদম্বিনী মাসিমা সতর্ক পায়ে সেই সিঁড়ি বেয়ে গুহার মুখের কাছে পৌঁছলেন। এই সবই কাদম্বিনী মাসিমার চেনা। দরজার কাছে পাথরের নেকড়ে, তার পেছনে আত্মগোপন করে নিজে সকলের অলক্ষ্যে থেকে বহু দূর পর্যন্ত দেখা যেত সেই সব দিনে। একরকম বড় বড় পাতাওয়ালা শক্ত লতা গাছ গুহার মুখ আচ্ছন্ন করে রাখত। তাতে পুরু পুরু পাপড়িওয়ালা বড় বড় লাল ফুল ফুটত। যখন দক্ষিণ বাতাস বইত, তার উগ্র মিষ্টি গন্ধে গুহা আমোদিত হয়ে উঠত। এসব কথা কাদম্বিনী মাসিমার হঠাৎ স্পষ্ট করে মনে পড়ে গেল। ততক্ষণে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এসে গুহার মধ্যে ঢুকেছেন। দিব্যি শুকনো ঝরঝরে, মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বালুকাময়। যে দেখলেন ছাদটা দেওয়ালটা পাথরের, খুব বেশি উঁচু মনে হলো না, ওপরটা অন্ধকারে ঢাকা। মনে হলো সেখানে মাঝে মাঝে প্রকাণ্ড প্রকাণ্ড বাদুড়রা এসে বাসা করবার চেষ্টা করত। তাদের সোঁদা দুর্গন্ধে গুহা ভরে যেত। ভিজে কাঁচা কাঠ জেলে রাত্রে তাদের তাড়াতে হতো। সেই কাঠ জ্বালানো একটা ব্যাপার ছিল। নদীর ধার থেকে চকমকি পাথর কুড়িয়ে আনতে হতো, তাই ঘষে ঘষে আগুন জ্বালাতে হতো। হাতে ফোস্কা পড়ে যাবার ভয় ছিল, কিন্তু তাকে ভয় করলে চলবে কেন? আগুন না জ্বেলে রাখলে তো চারদিক দিয়ে মুশকিল। চকমকি দিয়ে আগুন তৈরি করে রাখতে হতো। সন্ধ্যের অন্ধকার নেমে আসবার বহু আগেই পুরুষ মানুষরা সব শিকার করে ফিরে আসতো, মরা শিংওয়ালা হরিণ, বন্য বরাহ, এইসব নিয়ে, কত রকম ফল মূল নিয়ে। মনে পড়ল ধারালো সব পাথরের অস্ত্র ছিল, তাই দিয়ে ওই জানোয়ারগুলোর ছাল ছাড়াতে হতো। গুহা ভরা লোকজন, ছেলে মেয়ে ছিল, তারা সবাই সাহায্য করত। ছাল আস্ত ছাড়িয়ে নিতে হতো। মাংস
ওই আগুনে ঝলসে খাওয়া হতো। পাথরের বল্লমগুলো পরিষ্কার করতে হতো, ছাল চামড়াগুলো রোদে শুকিয়ে পাথর দিয়ে ঘষে পালিশ করে বসবার আসন হতো, বিছানা হতো, শীতকালের জামা হতো। গরমের সময় কি সুন্দর গাছের ছালের জামা পরতো সকলে। মেয়েদের কাজের কি কোনো কালেও অন্ত থাকে? এখনো দিনের কাজগুলো দিনান্তে শেষ হয় না। তখনও হতো না। সারা রাত ধুনি জেলে রাখতে হতো। লম্বা দাঁতওয়ালা, লম্বা লম্বা লোমে ঢাকা বাঘ ভাল্লুক ছিল। প্রকাণ্ড প্রকাণ্ড নিষ্ঠুর চেহারার বানর ছিল। আর চারদিকে শত্রু ছিল। সর্বদা সতর্ক থাকতে হতো। কাদম্বিনী মাসিমার ঘুম তখনও এখনকার মতোই সজাগ ছিল। ভেতরে ভেতরে আসলে বোধহয় বিশেষ কোনো পরিবর্তনই হয়নি, কিন্তু বাইরেটা অনেক বদলে গেছে। গুহার মধ্যে কাদম্বিনী মাসিমা চঞ্চলভাবে ঘুরে বেড়াতে লাগলেন। একটা বড় চ্যাপ্টা পাথর ছিল উত্তরের ওই কোণটাতে। তাই নিয়ে কালো নাগিনীর সঙ্গে কত না অশান্তি হতো। কালো নাগিনীর কথা সব কাদম্বিনী মাসিমার মনে পড়ে গেল। দেখলেন সেই পাথরটা দু টুকরো হয়ে ভেঙে রয়েছে। এখন কালো নাগিনীর সঙ্গে ভাগ করে নেওয়া যেত। মনে পড়ল একদিন সন্ধেবেলা কালো নাগিনী গুহায় এসেছিল। পুরুষ মানুষদের খাওয়া তখন শেষ হয়েছে। কাদম্বিনী মাসিমা ২-৩ জন তখনকার স্ত্রীলোকের সাহায্যে মেয়েদের খাবার ব্যবস্থা করছেন। ছেলে পুলেরা সব কোন কালে দেওয়াল ঘেঁষে ঘাসের বিছানাতে লোমের আসনে যে যেখানে পেরেছে গাদাগাদি করে ঘুমিয়ে পড়েছে। এমন সময় কালো নাগিনী এসে গুহার মুখে দাঁড়ালো। অবাক হয়ে সবাই তার দিকেই তাকিয়েছিল। বিচিত্র তার রূপ, পাতলা ছিপছিপে কোষ্টি পাথরের মতো কালো, চোখ দুটো বেড়ালের চোখের মতো একটু পিঙ্গলাভ জ্বলজ্বলে। তার কালো চুলে লাল ফুল গোঁজা, সরু একটা হাড়ের কাঁটা নিয়ে চুলগুলো পরিপাটি করে বাঁধা। পরনে বলকল আর আশ্চর্য এক বরাহের মালা তার গলায়। তাকে দর্শন মাত্র কাদম্বিনী মাসিমার সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল। কর্কশ কণ্ঠে তাকে চলে যেতে আদেশ করেছিলেন। সে সেদিকে কর্ণপাত না করে যেদিকে পুরুষ মানুষরা বিশ্রাম করছিল হাসি মুখে সেই দিকে চেয়েছিল। কাদম্বিনী মাসিমার স্বামী গুহার দলপতি। তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে কালো নাগিনীকে ভেতরে আসতে বললেন। বাইরে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছিল। কালো নাগিনী চুল থেকে বৃষ্টির জল ঝেড়ে ফেলে গুহার মধ্যে এসে দাঁড়ালো। কাদম্বিনী মাসিমা দেখলেন তার পাশে আর সকলকে বানরীর মতো দেখাচ্ছে। কোনো কথা না বলে সকলে খেতে বসেছিলেন। কালো নাগিনী মাংস খেত না, শুধু ফল মূল খেয়ে থাকত। সেই থেকে কালো নাগিনী গুহাতেই রইল, গুহার মহিষী হয়ে রইল। কোনো কাজ করত না, অষ্টপ্রহর সেজে গুজে থাকত। কত না ছিল তার ঢং। নদীর ধার থেকে ছোট ছোট শামুক কুড়িয়ে এনে বালি দিয়ে ঘষে ধুয়ে তাই কানে পড়ত, গলার মালা করে পড়ত, হাতের বালা করে পড়ত। কোথা থেকে শক্ত সরু লতা আনতো তাই দিয়ে ওসব গাঁথত, তাই দিয়ে মালাও গাঁথত। আর গুহা শুদ্ধ সমস্ত ছেলেমেয়েরা ছিল তার অনুচর। তাদের সঙ্গে সূর্য, চন্দ্র, তারা, মেঘ, বৃষ্টি, অমাবস্যা, পূর্ণিমা, শীত, বর্ষা, বিশ্বের যা কিছুর বিষয় গল্প করত। এক টানা সুরে গান করত, জন্ম মৃত্যুর কথা, আরও কি কি। গুহা শুধু সবাই অবাক হয়ে শুনত। দেয়ালের পাথরের গায়ে ধারালো পাথরের ফলা দিয়ে ফুল, পাখি, জন্তু জানোয়ারের ছবি আঁকত সে।
এই বসবার জায়গাটার ধারেই তো। কাদম্বিনী মাসিমা উঠে দাঁড়িয়ে দেয়ালের গা পরীক্ষা করে দেখতে পেলেন এখনো ক্ষীণ রেখার কত না নকশা রয়েছে। তার বুকের রক্ত কিরকম করতে লাগলো। কোন জন্ম জন্মান্তরের আঁকা ছবি! কালো নাগিনী ওষুধপত্র জানতো। কারো যদি মাথা ধরতো, কি দাঁত ব্যথা করতো, কি পেটের অসুখ, কি সব শিকড় বাকল বেটে খাওয়াতো, অব্যর্থভাবে সেরে যেত। রক্ত পড়ার ওষুধ জানতো, হাড় ভাঙার ওষুধ জানতো, সাপের বিষের ওষুধ জানতো। গুহার আর সব স্ত্রীলোকের থেকে কালো নাগিনী ছিল স্বতন্ত্র। তার গলার আওয়াজ ছিল গাছের পাতার মধ্যে বাতাসের মর্মরের মতো। সে কখনো রাগও তো করতো না, দুঃখিতও হতো না। সে ছিল সমস্ত মেয়েদের চোখের বিষ। কাদম্বিনী মাসিমার মনে পড়ে গেল তাকে কোনো সুবিধে ভোগ করতে দেওয়া হতো না, কিন্তু কিছুই তাকে স্পর্শও করতো না। একবার তার হাতে বাবলার কাঁটা ফুটে খুব জ্বর হয়েছিল। ওষুধ আনতে পর্যন্ত যেতে পারেনি কাদম্বিনী মাসিমারা, তাকে এক অঞ্জলি জলও দেননি। তৃতীয় দিন সে পুরুষ মানুষদের কী সব আদেশ করল, তারা বন জঙ্গল তোলপাড় করে গাছগাছড়া এনে দিল। কালো নাগিনী ওষুধ তৈরি করে খেয়ে সেরে উঠল। দলপতির কাছে সে কাদম্বিনী মাসিমাদের নামে নালিশও করেনি, কোনো দিনই, কোনো বিষয়ই নয়। যেদিন জ্বর ছাড়ল সেই দিনই সে বনের মধ্যে গিয়ে সেই লতার চারা এনেছিল, গুহার দরজার পাশে পুঁতেছিল। দলপতির ভয়ে কেউ সেটা উপড়ে ফেলতে সাহস পায়নি। সেই লতা বড় হয়ে গুহার প্রবেশদ্বার আচ্ছন্ন করে ফেলেছিল। লাল ফুলের গন্ধে গুহা আমোদিত হতো। কাদম্বিনী মাসিমার ছেলেকে সাপে কামড়েছিল। গোড়া কাটা ফুল গাছের মতো সে মাটিতে এলিয়ে পড়েছিল। তার ঠোঁট নীল হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। কাদম্বিনী মাসিমা বুক চাপড়ে কেঁদে উঠলেন। এমন সময় কালো নাগিনী তাকে ঠেলে সরিয়ে দিয়ে পাথরের কুঁচি দিয়ে ছেলের দাঁত ফাঁক করে কি একটা ওষুধ খাইয়ে দিল। নিমেষের মধ্যে ছেলের দেহ সজীব হয়ে উঠল। আর কাদম্বিনী মাসিমার কালো নাগিনীর উপর কোনো বিদ্বেষ রইল না। তবে মাঝে মাঝে সন্দেহ হতো যে সে সাধারণ মানবী নয়। যেসব নিয়মকানুন কাদম্বিনী মাসিমাদের জন্য খাটে সেসব তার জন্য নয়। বহুদিন কালো নাগিনী এই গুহাতেই বাস করেছিল। সে যে এদের কেউ নয় তা সকলে ভুলেই গিয়েছিল। কালো নাগিনী এই গুহাতেই মারা গিয়েছিল। মহামারী হয়েছিল। কালো নাগিনী পাহাড়ে ওষুধ আনতে গিয়েছিল, কেমন করে জানি পা পিছলে পড়ে গিয়েছিল আর উঠতে পারেনি। তাকে পুরুষ মানুষরা ধরাধরি করে গুহায় এনেছিল। তার কথা মতো কত ওষুধও দিয়েছিল, কিন্তু কিছুতেই যখন কিছু হয় না তখন সে এই পাথরটাতে ভর দিয়ে বসে মহামারীর ওষুধ বুঝিয়ে দিয়েছিল আর গলা থেকে বরাহের দাঁতের মালা খুলে কাদম্বিনী মাসিমাকে দিয়েছিল। কাদম্বিনী মাসিমা সাধারণ নারী ছিলেন, খুব কান্নাকাটি করেছিলেন। পরে বহুদিন ওই বরাহের দাঁতের মালা গলায় পরে অন্যদের ঈর্ষার পাত্রী হয়েছিলেন। শেষে মালা পরতে আর ভালো লাগতো না, কিন্তু কাউকে দিতে পারেননি। একদিন গোপনে এইখানে পাথরের আড়ালে বালির মধ্যে পুঁতে রেখেছিলেন। শত শত বছর পর আজ মনে পড়ল। তখন তিনি বালিটা খুঁড়তে লাগলেন। দেখলেন কতগুলো বাঁকা বাঁকা পাথরের মতো জিনিস, প্রত্যেকটাতেই সুতো পরাবার ছেঁদা রয়েছে। যখন কাদম্বিনী মাসিমার চমক ভাঙল, দেখা গেল বাইরে রোদ পড়ে এসেছে।
নারী কি কখনো ঈশ্বর দেখবার সময় পায়? তার পোশাক পরিচ্ছদ বদলায়, কিন্তু হৃদয়ের বৃত্তিগুলো কি আর বদলায়? দুঃখ, ব্যথা, আশা, নিরাশাগুলো কি বদলায়? সংসারের চাকায় বাঁধা থেকে অপরূপকে লাভ করবার ইচ্ছেটা কি বদলায়? বিচিত্র রূপিণী সে। রূপ কি তার সত্যি বদলায়? কে জানে? গল্পটা এখানেই শেষ। আপনার কি মনে হলো সেটা যদি জানান আমাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতো মনে করাচ্ছি, ভিডিওটা লাইক করার কথা, কমেন্ট বক্সে আপনার মতামত রাখবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।